এই লোকের সাথে পরিচয় হন মতিয়ার রহমান। রাস্তা দিয়ে গেলে হয়তো আপনিও তাকে ভিক্ষা দিতেন, কিন্তু আমরা সবসময় যা দেখি তা সত্য নাও হতে পারে। মতিয়ার কোনো সাধারণ ভিক্ষুক নয়, তিনি আন্তর্জাতিক মানের ভিক্ষুক। 15 বছর ধরে ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং সৌদি আরবে প্রায় কোটি টাকা আয় করেছেন। ভিক্ষার টাকায় নিজ গ্রামে তিনি জমি কিনেছেন এবং বর্তমানে তিনি প্রায় 20 বিঘা কৃষি জমির মালিক। এবার আমরা মুদ্রার অপর পৃষ্ঠটা দেখি। আব্দুল্লাহ 14 বছরের এক কিশোর। তার মায়ের মর্মান্তিক মৃত্যুর পর তার বাবা তাকে ঢাকার নির্মম রাস্তায় ফেলে চলে যায়। কোনো উপায় না পেয়ে সে কমলাপুর রেল স্টেশনে ভিক্ষা শুরু করে। কিন্তু আব্দুল্লাহ এখানে নিজের ইচ্ছায় আসেনি। তার পরিচিত এক লোক তাকে এক মহিলার কাছে নিয়ে আসেন, যিনি ভিক্ষুকদের এক ভয়ানক সিন্ডিকেট পরিচালনা করেন। কিছু অসাধু অর্থলোভী ডাক্তারদের দিয়ে বাচ্চাদের অঙ্গ নষ্ট করিয়ে ভিক্ষা করান। সেই বাচ্চাদের একজন হলো আব্দুল্লাহ। সমাজ কল্যাণ অধিদপ্তরের হিসেবে সারা দেশে ভিক্ষুকের সংখ্যা 7.5 লক্ষ, যার মধ্যে 50,000ই ঢাকা শহরে। বেসরকারি সংস্থাগুলোর হিসেব মতে এ সংখ্যা প্রায় 12 লক্ষ। কিন্তু প্রশ্ন হলো, এত ভিক্ষুক আসে কোথা থেকে? বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 20,000 শিশু নিখোঁজ হয়, যার একটি বড় অংশ অপহরণ করা হয়। এই নিষ্পাপ শিশুগুলোর ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া হয়। শত শত মানুষের সামনে 2 বছরের এক শিশুকে নিয়ে পালালো এক নারী। সিসি ক্যামেরার এই ফুটেজ দেখে মনে হচ্ছে সন্তানকে কোলে করে দৌড়ে কোথাও যাচ্ছেন মা, কিন্তু না, এই নারী রাজধানীর মহাখালীর সাততলা বস্তি এলাকা থেকে শিশুটিকে চুরি করে পালাচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায়, মহাখালীর সাততলা এলাকার রানা ও রেশমা দম্পতির 2 বছরের ছেলে ইব্রাহিম গত 5 দিন ধরে নিখোঁজ। তাদেরকে ভারত, পাকিস্তান অথবা মধ্যপ্রাচ্যে পাচার করে দেওয়া হয়। খপ্পরে পড়ে ভারত সীমান্ত দিয়ে পাচার হচ্ছে দরিদ্র নারী ও শিশুরা। অথবা এই ভিক্ষুকদের সিন্ডিকেটগুলো তাদের বিকলাঙ্গ করে ভিক্ষা করায়। হতে পারে আপনি যে ভিক্ষুককে অসহায় ভেবে দান করছেন, সেই দান কোনোদিন তার কাজেই আসলো না। হতে পারে আপনি যে মাকে তার সন্তানের জন্য টাকা দিয়েছেন, সেই সন্তান আসলে তার নিজেরই না। আজকের এই ভিডিওতে আমরা এই সকল রহস্য ও অন্ধকার দিকগুলো উন্মোচন করব, যা আমাদের অনেকেরই অজানা। চলুন জানি কিভাবে এই বিশাল ইন্ডাস্ট্রি কাজ করে। আপনার কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে, আপনি যখন শপিং মল বা অফিসে যাচ্ছেন, কোনো ব্রিজে বা রাস্তায় কিছু ছোট বাচ্চা আপনাকে ঘিরে ধরে টাকার জন্য? আপনি তাদেরকে খাবার দিতে চান, কিন্তু তারা তা নিতে রাজি হয় না। তারা বলে, না স্যার, খাবার লাগবো না, টাকা দেন। আপনি 2 টাকা 5 টাকা দিচ্ছেন, কিন্তু তাতে তারা সন্তুষ্ট না, তাদের আরও বেশি চাই। আপনি যতক্ষণ তাদের টাকা না দিচ্ছেন, ততক্ষণ তারা আপনার পিছু ছাড়বে না। আর বেশিরভাগ সময়ই মানুষ শুধু তাদের থেকে মুক্তি পাওয়ার জন্যই টাকা দিয়ে দেয়, এবং এখানেই তাদের আসল উদ্দেশ্য পূর্ণ হয়, যেন লোকজন আর বিরক্ত না হয়ে তাদের টাকা দিয়ে দেয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এই বাচ্চারা আপনার পিছু ছাড়ে না? তারা আসলে এক ভয়ঙ্কর নিষ্ঠুর খেলার পুতুল। কেন এমন বলছি তা বোঝার জন্য এখন যা বলবো তা মন দিয়ে শুনুন। বাংলাদেশে মাফিয়ারা ভিক্ষুকদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার জন্য কিছু সিন্ডিকেট সদস্য সেট করেন। এই সিন্ডিকেট সদস্যরা বাচ্চাদের ভিক্ষার সিন্ডিকেট নিয়ন্ত্রণে রাখতে 4টি নিষ্ঠুর কৌশল অবলম্বন করে। প্রথম ধাপে এরা বাচ্চাদের খাবার বা অন্য কিছুর প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। আমরা সাধারণত এদের ছেড়ে ধরা বলে ডেকে থাকি। এর পরের অংশটা আরও নির্মম। বাংলাদেশে এরকম অনেক বাচ্চা আছে যাদেরকে তাদের বাবা মা থেকে ভাড়া নিয়ে ভিক্ষা করানো হয়। ভাবুন এক মুহূর্তের জন্য, একটি অসহায় শিশুকে তার নিজের বাবা মা বিক্রি করে দিচ্ছে শুধু কিছু টাকার জন্য। দ্বিতীয় ধাপে তারা বাচ্চাদের নানাভাবে হুমকি দেয় এবং তাদের কথা না শুনলে ভয়ানকভাবে শারীরিক নির্যাতন করে। এমনকি বাংলাদেশে এমন অনেক ডাক্তারকেও ধরা হয়েছে যারা জেনে বুঝে বাচ্চাদের পঙ্গু করে এই মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। ভিক্ষা করানোর পরিকল্পনায় 2 হাত কেটে নেওয়া 8 বছরের শিশু শান্ত এখন অনেকটাই স্বাভাবিক। শান্তর পাশে দাঁড়ান সরকারি কর্মকর্তা রোকসানা কামার। চিকিৎসার জন্য তাকে নিয়ে যান আমেরিকায়। একটি সংগঠনের সহায়তায় শান্তর কেটে নেওয়া হাতের জায়গায় লাগানো হয় কৃত্রিম হাত। কারণ পঙ্গু বাচ্চা দিয়ে ভিক্ষা করিয়ে তারা বেশি টাকা ইনকাম করতে পারে। ভাবুন তো এক মুহূর্তের জন্য, একটি সুস্থ সবল শিশুকে পঙ্গু করে দেওয়া হচ্ছে শুধুমাত্র নিজের ব্যক্তিগত লাভের জন্য। এই নিষ্ঠুরতা আর লোভের খেলা এই সমাজকে কতটা নিচে নামিয়ে দিচ্ছে। এর পরের ধাপে এই বাচ্চাগুলোকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা এই মাফিয়াদের জন্য সর্বোচ্চ টাকা ইনকাম করতে পারে। তাদেরকে শেখানো হয় কিভাবে ভিক্ষা করলে মানুষের সর্বোচ্চ দয়া ও সহানুভূতি পাওয়া যায়, এমনকি কোথায় দাঁড়ালে বেশি টাকা
পাওয়া যাবে, কোন কথা বললে মানুষ বেশি বিশ্বাস করবে, সবই শিখিয়ে দেওয়া হয়। এই নিষ্ঠুর প্রশিক্ষণের মাধ্যমে তারা শুধু অর্থের যন্ত্রে পরিণত হয়, যাদের জীবন মানেই ভিক্ষাবৃত্তি এবং নির্যাতন। তারপর আসে সর্বশেষ ধাপ, লোকেশন সিলেকশন। আপনি যদি খেয়াল করেন দেখবেন এই ধরনের ভিক্ষুকদের সাধারণত এমন জায়গায় রাখা হয় যেখানে মানুষের সময়ের স্বল্পতা থাকে, যেমন ট্রাফিক সিগন্যাল, ব্যস্ত বাজার বা অফিসের পথে। এই কৌশলটা খুবই চালাকির। সময়ের অভাবে মানুষ দ্রুত তাদের কাছ থেকে মুক্তি পেতে চায়, তাই সহজেই তাদের টাকা দিয়ে দেয়। এইভাবে তারা মানুষের দয়া ও ব্যস্ততাকে কাজে লাগিয়ে বেশি টাকা ইনকাম করে। এর পিছনে বড় কারণ হলো টাইম ভ্যালু ইকুয়েশন। ধরুন আপনি বাসায় বসে আছেন এবং আপনার হাতে প্রচুর সময় আছে। এমন সময় যদি কোনো ভিক্ষুক আসে, আপনি হয়তো তার সাথে কিছুক্ষণ আলাপ করবেন এবং টাকা না দেওয়ারও একটা বড় চান্স আছে, কারণ আপনার সময় নষ্ট হলেও কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি শপিং মল অথবা অফিসে যাওয়ার পথে থাকেন, আপনার হাতে সময় খুব কম, তখন কোনো ভিক্ষুক এলে আপনি দ্রুত মুক্তি পাওয়ার জন্য তাকে টাকা দিয়ে দেন, কারণ সময় মতো আপনার গন্তব্যে পৌঁছাতে হবে। আপনি কি জানেন 90% বাংলাদেশি মাসে 25,000 টাকার কম ইনকাম করে, আর 70% মানুষের আয় মাসিক 15,000 টাকারও কম। কিন্তু অবাক করা ব্যাপার হলো বাইতুল মোকাররমের আশেপাশে এরকম অনেক ভিক্ষুক আছে যারা মাসে 90,000 থেকে 1 লক্ষ টাকা আয় করে। আমি যদি বলি এমন অনেক ভিক্ষুক আছে যারা আমার থেকে, এমনকি আপনার থেকেও বেশি ইনকাম করে, তাহলে কি অবাক হবেন? কুমিল্লার আমির হোসেন মুন্সি ওরফে বিশু পাগলা সম্প্রতি মারা গিয়েছেন। মৃত্যুর পর তার বাড়িতে 2,45 লক্ষ টাকা এবং 3 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। বাংলাদেশেই যে শুধু ধনী ভিক্ষুক রয়েছে ব্যাপারটা এমন না, ভারতেও আছে। এমন একজনের যদি কথা বলি, যিনি 40 বছর ভিক্ষা করেছেন, करीब 40 साल मैंने भिक्षा मांग करके खाया है। এবং ভিক্ষা করা অবস্থাতেই প্যারিস, আমেরিকা, ইংল্যান্ড এবং মালয়েশিয়া ঘুরে এসেছেন এবং পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রীও হয়েছেন। হ্যাঁ, সঠিক ধরেছেন, তিনি নরেন্দ্র মোদী। জোকস অ্যাপার্ট, যদি আমরা একজন ভিক্ষুকের মাসিক আয় 25,000ও ধরি, অপরদিকে একজন কৃষকের মাসিক আয় 10,218 টাকা, প্লাম্বারের 10 থেকে 15,000, ইলেকট্রিশিয়ান এবং ট্রাক ড্রাইভারের মাসিক 20 থেকে 22,000, অর্থাৎ এরা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ থেকে বেশি আয় করে। ভাবুন একবার, একজন ভিক্ষুকের আয় কিভাবে সাধারণ মানুষের চেয়ে এত বেশি হতে পারে। কিন্তু কেন? কারণ হলো এরা নিজেদেরকে আমাদের চোখে অক্ষম এবং অসহায় হিসাবে তুলে ধরে। মানবতার খাতিরে আমরা না চাইলেও এদের হাতে টাকা ধরিয়ে দিই। কিন্তু প্রশ্ন হলো এরা এত টাকা কিভাবে আয় করে? উত্তর হলো আবেগ। তারা আপনার আবেগকে আপনার থেকে ভালো বুঝে। এটাই সেই কারণ যেই কারণে আপনি না চাইতেও তাদের হাতে টাকা তুলে দেন। মনে করুন আপনি অফিসে যাচ্ছেন, আজ একটা মিটিং আছে, তাই একটু বেশি তাড়ায় আছেন। সিগন্যালে আপনার গাড়ি থামলো, হঠাৎ একজন মহিলা কোলে থাকা একটি বাচ্চা নিয়ে এসে আপনাকে বলল, আমার বাচ্চা খুব ক্ষুধার্ত, সারাদিন কিছু খায়নি, কিছু টাকা দিন। আপনার বাচ্চাটির প্রতি মায়া হলো, পকেট থেকে টাকা বের করে কোনো 7-5 না ভেবেই টাকা দিয়ে দিলেন। কিন্তু প্রশ্ন হলো, কে এই মহিলা, কেন আপনি তাকে টাকা দিলেন? আপনি বলবেন উনি একজন গরিব অসহায় মা, যিনি তার বাচ্চাকে কিছু খাওয়াতে চাচ্ছে, তাই আমি তাকে কিছু টাকা দিলাম। কিন্তু আমি যদি আপনাকে বলি বাস্তবতা এর থেকে অনেক বেশি ভয়ানক, যে বাচ্চাকে দেখে আপনি মায়া করে তাকে টাকা দিলেন, সেই বাচ্চা তার ছিলই না, সে ভাড়া করে নিয়ে এসেছে। এই মায়াবী চেহারার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য, একটি নিষ্ঠুর পরিকল্পনা যেখানে মা ও সন্তান উভয়ই একটি প্রতারণার যন্ত্র মাত্র। কিন্তু 1 মিনিট, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন প্রত্যেকটা কোলে থাকা বাচ্চাই ঘুমিয়ে থাকে? কেন প্রত্যেকটা বাচ্চাই দুর্বল এবং কয়েকদিনের ক্ষুধার্ত মনে হয়? আমি জানি আপনি কি ভাবছেন, বাচ্চাটা যেহেতু কিছু খায়নি তাই ক্ষুধার্ত এবং দুর্বল তো মনে হবেই। কিন্তু বাস্তবতা অনেক ভয়ানক। এ সকল লোকেরা এই বাচ্চাগুলোকে পর্যন্ত ছাড়ে না। তারা বাচ্চাগুলোকে পরিকল্পিতভাবে এমন ওষুধ খাওয়ায় যেন বাচ্চা সারাদিন ঘুমিয়ে থাকে এবং ধীরে ধীরে ওজন কমতে থাকে। এতে সেই মহিলা খুব সহজে বাচ্চাকে কোলে নিয়ে ভিক্ষা করতে পারে, যা এক কান্না করতে থাকা বাচ্চাকে নিয়ে করা অসম্ভব হতো। যখনই আপনার চোখ পড়ে সেই মহিলা এবং তার কোলে থাকা বাচ্চার উপর, এখানেই আপনি তাদের ফাঁদে পড়লেন। আপনি যদি খাবার অফার করেন, তখন মহিলা বলে আমার বাচ্চার জন্য দুধ কিনে দিন, কিন্তু সে আপনাকে একটি নির্দিষ্ট দোকানে নিয়ে গেল। আপনি তাকে দুধ কিনে দিলেন এবং সে চলে গেল। আপনি মনে মনে ভালো অনুভব করতে শুরু করলেন তাকে সাহায্য করতে পেরে। কিন্তু আপনি কি জানেন, একটু পরে সেই মহিলা এসে সেই দোকানদারের কাছে দুধটা ফিরিয়ে দিবে এবং দোকানদার ও ভিক্ষুক অর্ধেক অর্ধেক করে টাকা ভাগ করে নিবে। দোকানদার ও ভিক্ষুক উভয়ই লাভবান হলো, কিন্তু আপনি কিছুই জানলেন না। আর এই ইন্ডাস্ট্রিতে এই বিষয়গুলো শুধু মহিলাদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরঞ্চ এই কৌশলগুলো পুরুষ এবং বাচ্চারাও অবলম্বন করে। আপনি হয়তো অনেক ভিক্ষুক দেখেছেন যাদের শারীরিক প্রতিবন্ধী বলে মনে হয়, হয়তো তাদের হাত ভাঙা অথবা পা নেই অথবা অন্য কিছু, কিন্তু বাস্তবে বেশিরভাগেরই শারীরিক কোনো অক্ষমতা নেই। তারা শুধু অক্ষম হওয়ার অভিনয় করে, যাতে পথচারীদের সর্বোচ্চ সহানুভূতি পায় এবং বেশি টাকা আয় করতে পারে। প্যান্সো সিগারেট কেন খান?
আপনি প্রশ্ন করতে পারেন, সব ভিক্ষুকই কি প্রতারক অথবা মাফিয়া সিন্ডিকেটের অন্তর্ভুক্ত? উত্তর হলো না, সবাই না। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভিক্ষুকই অসহায়ত্বের কারণে ভিক্ষা করে। আসুন তাদের ভিক্ষার কারণগুলো জেনে নিই। একদম সিম্পল ভাষায় বললে, তারা ভিক্ষা করে যেন কিছু খেতে পারে, শরীরে পরার জন্য কিছু কাপড় কিনতে পারে, থাকার জন্য একটা বাসস্থানের ব্যবস্থা করতে পারে এবং অসুস্থ হলে নিজের চিকিৎসা করতে পারে। অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই 4টি মৌলিক চাহিদা পূরণের জন্যই তারা ভিক্ষা করে। আমরা মূলত 3 ধরনের ভিক্ষুক দেখতে পাই। এক, যাদের কোনো অপশন নেই, অর্থাৎ দারিদ্রতা এবং বেকারত্ব। এরা এমনিতেই গরিব, তার উপর কেউ কাজ দেয় না, তাই কোনো রাস্তা না পেয়ে ভিক্ষার রাস্তা ধরতে হয় তাদের। 2, শারীরিক অক্ষমতা। আমরা প্রতিদিন প্রচুর ভিক্ষুক দেখি যারা শারীরিক অক্ষমতার কারণে ভিক্ষা করে। কেউ অন্ধ, কেউ বাক প্রতিবন্ধী, কারোর হাত নেই, কারোর পা নেই। এ সকল শারীরিক সীমাবদ্ধতার কারণে তারা ভিক্ষা করতে বাধ্য হয়। 3, প্রাকৃতিক দুর্যোগ। প্রতি বছর বাংলাদেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ঘটে, যেমন বন্যা, নদী ভাঙন ইত্যাদি। এসব দুর্যোগ অনেক প্রতিষ্ঠিত মানুষকেও রাতারাতি রাস্তায় নামিয়ে দেয়। আমি জানি আপনি কি ভাবছেন, এ সকল সমস্যাগুলো অনেক বড়। এর সমাধান কি এবং আমরা সাধারণ নাগরিক হিসেবে কি করতে পারি? প্রথম সমাধান হচ্ছে এদের জন্য কাজের ব্যবস্থা করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষাবৃত্তিকে অপছন্দ করতেন। কোনো ভিক্ষুক চোখে পড়লেই তিনি তাদের কাজের পথ দেখিয়ে দিতেন। একটি ঘটনা তো বেশ পরিচিত। এক লোক নবীজির কাছে এসে ভিক্ষা চেয়েছিল। নবীজি তাকে জিজ্ঞেস করলো, তোমার কাছে বিক্রি করার মতো কি আছে? লোকটি একটি কম্বল এনে বলল, এটা বিক্রি করা যায়। নবীজি সেটা বিক্রি করে কিছু টাকা দিয়ে খাবার খেতে বললেন এবং বাকি টাকা দিয়ে কুড়াল কিনে দিলেন। বললেন, এবার বনে গিয়ে কাঠ কেটে জীবিকা নির্বাহ করো। একটি রিসার্চে দেখা গিয়েছে 80% ভিক্ষুক বলেছে তাদের কাজের ব্যবস্থা করলে তারা ভিক্ষা ছেড়ে দিবে। আমরা যদি আমাদের জাকাত, ফিতরা বা অন্যান্য দান ক্যাশ টাকা না দিয়ে এমন কিছু দেই যার মাধ্যমে সে কিছু করে খেতে পারে, তাহলে সেটা হবে সবচেয়ে উত্তম। দ্বিতীয় সমাধান হলো, আপনি যদি সত্যিই কাউকে সাহায্য করতে চান তাহলে সরাসরি তার মৌলিক চাহিদাগুলো পূরণ করুন। খাবার দিয়ে তাদের ক্ষুধা মেটান, চিকিৎসার ব্যবস্থা করুন, তাদের কাজের ব্যবস্থা করে দিন। আপনি জাকাত, ফিতরা বা অন্যান্য দানের মাধ্যমে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এই মৌলিক অধিকারগুলো পূরণ করতে পারেন। এর মাধ্যমে তারা নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ পাবে। ক্যাশ টাকা যত কম দেয়া যায় তত ভালো, কারণ সরাসরি অর্থ প্রদান অনেক সময় তাদের প্রকৃত সমস্যার সমাধান করতে পারে না। তৃতীয় সমাধান হলো এই মেসেজটি সবার কাছে পৌঁছে দেওয়া। নিজে প্রতারণার শিকার হবেন না এবং অন্যকেও হতে দিবেন না। যখন আমরা সবাই এই বিষয়ে সচেতন হব, তখন এই মাফিয়ারা আর বাচ্চাদের তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করতে পারবে না। আর বাকিরা যখন টাকা পাবে না, তখন স্বাভাবিকভাবেই তারা ভিক্ষা ছেড়ে কাজ শুরু করবে। ধীরে ধীরে পুরো সিস্টেম ঠিক হতে শুরু করবে। আপনি যদি এই ভিডিও থেকে কিছু মূল্যবান তথ্য পেয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আরো এমন ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারি। আসসালামু আলাইকুম।